আমেরিকার বর্তমান অবস্থা নিয়ে ভাবনা। এই লেখায় আমি শুধু সহজ সত্য, পরিষ্কার যুক্তি এবং সাধারণ বুদ্ধির কথা বলছি। পাঠকের কাছে আমার একটিই অনুরোধ, তিনি যেন নিজেকে পক্ষপাত ও পুরনো অভ্যাস থেকে মুক্ত করেন এবং নিজের বিবেক ও অনুভূতি দিয়ে বিচার করেন। তিনি যেন একজন সত্যিকারের মানুষের মতো চিন্তা করেন এবং দৃষ্টিকে শুধু বর্তমানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের প্রতিও বাড়ান। ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে চলমান বিরোধ নিয়ে বহু খণ্ড বই লেখা হয়েছে। নানা শ্রেণীর মানুষ এতে অংশ নিয়েছে, নানা উদ্দেশ্যে ও নানা রকম ভাবনায়। কিন্তু সবই ব্যর্থ হয়েছে। এখন যুক্তিতর্কের সময় শেষ। শেষ কথা বলবে অস্ত্র। এই যুদ্ধের আহ্বান প্রথমে রাজার পক্ষ থেকেই এসেছে এবং মহাদেশ সেটিকে গ্রহণ করেছে। বলা হয় ব্রিটিশ সংসদের একজন মন্ত্রী, মিস্টার পেলহাম, যিনি দক্ষ ছিলেন কিন্তু নির্ভুল নন্ত্রী, একবার সংসদে সমালোচিত হয়ে বলেছিলেন, আমার সময় পর্যন্ত চললেই হল। যদি আমেরিকার জনগণ এই ভয়ঙ্কর এবং কাপুরুষিক মনোভাব পোষণ করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের পূর্বপুরুষদের কথা ঘৃণাভরে স্মরণ করবে। সূর্য কখনো এত মহান ও মহৎ কোনো সংগ্রামের উপর আলো ফেলেনি। এটা শুধু কোনো শহর, কোনো দেশ, কোনো রাজ্য কিংবা কোনো রাজ্যের বিষয় নয়। এটা একটা মহাদেশের বিষয়, পৃথিবীর অন্তত 1/8 কথা। এটা শুধু একদিন, এক বছর কিংবা এক যুগের ব্যাপার নয়। ভবিষ্যৎ প্রজন্ম এই সংগ্রামের ফলে কম বেশি প্রভাবিত হবে, সময়ের শেষ পর্যন্ত। এখনই মহাদেশব্যাপী ঐক্য, বিশ্বাস ও সম্মানের বীজ বপনের সময়। এখন যদি কোথাও সামান্য ফাটল দেখা দেয়, তা হবে যেন তরুণ ও কোমল গাছের বাকলে সূঁচ দিয়ে নাম লেখার। গাছ যত বড় হবে, সেই ক্ষতও বড় হবে, আর ভবিষ্যৎ প্রজন্ম স্পষ্টভাবে তা পড়বে। যুক্তিতর্কের থেকে অস্ত্রের পথে যাবার ফলে রাজনীতিতে এক নতুন যুগ শুরু হয়েছে। নতুন চিন্তাধারার উদ্ভব ঘটেছে। ১৯ এপ্রিল অর্থাৎ যুদ্ধ শুরু হবার আগ পর্যন্ত যা কিছু পরিকল্পনা, প্রস্তাব ছিল, সব এখন পুরনো বছরের ক্যালেন্ডারের মতো। তখন প্রযোজ্য ছিল, এখন আর প্রযোজ্য নয়। তখন দুই পক্ষই আসলে এক কথাই বলছিল, শুধু পদ্ধতিতে পার্থক্য ছিল। উভয়ের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সঙ্গে সংযুক্ত থাকা। এক পক্ষ বলেছিল জোর করে, আর এক পক্ষ বন্ধুত্ব দিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে, প্রথমটি ব্যর্থ হয়েছে, দ্বিতীয়টি মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকে বলে থাকেন, ইংল্যান্ডের সঙ্গে যুক্ত থেকে আমেরিকা যেভাবে উন্নতি করেছে, ভবিষ্যতেও ঠিক তেমন হবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। এটা এমন যেন বলা হয় একটি শিশু দুধ খেয়ে বড় হয়েছে, তাই সারা জীবন শুধু দুধই খাবে, কখনো শক্ত খাবার খাবে না। আবার বলা, প্রথম ২০ বছর যেমন ছিল, বাকি জীবনও তেমনই চলবে। আমি সরাসরি বলছি, আমেরিকা ইংল্যান্ডের ছাড়া উন্নতি করত, বরং আরও বেশি করত। কারণ আমেরিকা যা উৎপাদন করে, তা মানুষের প্রয়োজনীয়তা মেটায়। যতদিন ইউরোপে মানুষ খায়, আমেরিকার পণ্যের বাজার থাকবে। আবার অনেকে বলে, ইংল্যান্ড আমাদের রক্ষা করেছে। আসলে ইংল্যান্ড আমাদের একচেটিয়া অধিকার করেছে। সে আমাদের রক্ষা করেছে নিজের স্বার্থে। যদি দরকার হতো, সে তুর্কিকেও রক্ষা করত, যদি ব্যবসা ও আধিপত্যের লাভ থাকত। আমরা অনেকদিন ভুল বিশ্বাস ও কুসংস্কারে আটকেছিলাম। আমরা অহংকার করেছি যে ইংল্যান্ড আমাদের রক্ষা করেছে, অথচ ভাবিনি সে আমাদের শত্রুদের থেকে নয়, বরং নিজের শত্রুদের থেকে রক্ষা করেছে। যারা আমাদের শত্রু ছিল না, তারা শুধু ইংল্যান্ডের শত্রু হওয়ার কারণে আমাদেরও শত্রু হয়েছে। যদি ইংল্যান্ড মহাদেশে তার দাবি ত্যাগ করত বা আমেরিকা তার উপর নির্ভরতা ছেড়ে দিত, তাহলে আমরা ফ্রান্স ও স্পেনের সাথে শান্তিতে থাকতে পারতাম। গত যুদ্ধে হ্যানোভার রাজ্যের দুর্দশা আমাদের জন্য বড় শিক্ষা। তাদের দুর্দশা দেখলে বুঝতে হবে, অপ্রয়োজনীয় বন্ধনে জড়িয়ে পড়া কত বড় ক্ষতির কারণ হয়। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বলা হয়েছে যে উপনিবেশগুলির মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধু ইংল্যান্ডের মাধ্যমে ছাড়া। অর্থাৎ পেনসিলভেনিয়া ও জার্সি এবং বাকি উপনিবেশগুলোও তারা পরস্পরের সঙ্গে সম্পর্কিত কেবল ইংল্যান্ডের মাধ্যমে। এটি অবশ্য সম্পর্ক প্রমাণ করার একটি বেশ ঘুরোপাত পদ্ধতি, কিন্তু শত্রুতা প্রমাণ করার জন্য এটা হয়তো সবচেয়ে সরাসরি ও সত্যবা উপায়। কারণ ফ্রান্স ও স্পেন কখনই আমাদের শত্রু ছিল না এবং হয়তো ভবিষ্যতেও হবে না, যদি না আমরা ব্রিটিশ প্রজারূপে তাদের বিরোধিতা করি। অর্থাৎ তারা আমাদের শত্রু হিসাবে দেখছে শুধু এই কারণে যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের অধীন। কিন্তু কেউ কেউ বলেন, ইংল্যান্ড আমাদের মাতৃভূমি। যদি সেটাই হয়, তাহলে তাদের আচরণ আরও লজ্জাজনক। কারণ পশুরাও নিজের সন্তানকে খেয়ে ফেলে না, বর্বর লোকেরাও নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে না।
সুতরাং এই কথাটি যদি সত্যিও হয় তাহলে সেটি ইংল্যান্ডের জন্য কলঙ্কজনক। তবে বাস্তবে এটি পুরোপুরি সত্য নয়। এই মাতৃভূমি কথাটা রাজা ও তার অনুচররা চালু করেছে। উদ্দেশ্য মানুষের সরল মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা। আসলে ইংল্যান্ড নয়, ইউরোপীয় আমেরিকার প্রকৃত উৎসভূমি। এই নতুন পৃথিবী ছিল সেই সব মানুষের আশ্রয়স্থল যারা ইউরোপের নানা দেশ থেকে নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার সন্ধানে এখানে এসেছিলেন। তারা এসেছিলেন কোনো মায়ের স্নেহময় আহ্বানে সাড়া দিতে নয়, বরং এক নিষ্ঠুর শাসকের অত্যাচার থেকে পালিয়ে। এবং এটি এক অর্থে সত্য যে ইংল্যান্ড থেকে যে অত্যাচার তাদের পূর্বপুরুষদের বিতাড়িত করেছিল, সেই একই অত্যাচার এখনও তাদের বংশধরদের পেছনে ধাওয়া করছে। এই বিশাল ভূখণ্ডে এসে আমরা ছোট ছোট এলাকার সংকীর্ণ সীমা ভুলে যাই। ইংল্যান্ডের আয়তন মাত্র ৩৬০ মাইল, কিন্তু এখানে এসে আমরা আমাদের বন্ধুত্বের পরিধিকে বড় করি। আমরা ইউরোপের সব খ্রিস্টানদের ভাইবোন মনে করি এবং এই উদার মনস্থিতিতে গর্ববোধ করি। এটা লক্ষ্য করার আনন্দ যে মানুষের চিন্তার পরিধি কিভাবে ধাপে ধাপে বড় হচ্ছে। ইংল্যান্ডে কোনো শহরে জন্মানো একজন মানুষ প্রথমে নিজের পাড়ার লোককে বেশি আপন মনে করবে, কারণ তাদের স্বার্থ এক জায়গায় মেলে। দূরে গেলে নিজের শহরের মানুষ দেখলে তাকে শহরের লোক বলে ডাকবে। আরও দূরে অন্য কাউন্ট্রিতে গেলে কাউন্ট্রিম্যান বলবে। কিন্তু যদি ফ্রান্স বা ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে দেখা হয়, তখন নিজেকে আর শুধু শহরের লোক ভাববে না, বরং ইংরেজ হিসাবে পরিচয় দেবে। একইভাবে যদি ইউরোপের লোকেরা আমেরিকাতে আসে, তাহলে তারা সবাই ইউরোপীয় বলে পরিচিত হবে। ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি বা সুইডেন সব মিলিয়ে আমেরিকার তুলনায় সেসব দেশের সীমা তুচ্ছ। সুতরাং শুধু ইংল্যান্ডকে মাতৃভূমি বলা সংকীর্ণ ও স্বার্থপর। এই প্রদেশের 1/3 লোকও ইংরেজ বংশোদ্ভূত নয়। তাই আমি ইংল্যান্ডকে মা বা মাতৃভূমি বলা একেবারেই গ্রহণযোগ্য মনে করি না। তবু যদি ধরে নিই যে আমরা সবাই ইংরেজ বংশোদ্ভূত, তাহলে এর মানে কি? কোনো মানে নেই। আজ যখন ইংল্যান্ড আমাদের প্রকাশ্য শত্রু, তখন পুরনো সম্পর্কের সব দাবি শেষ। এখন কেউ যদি বলে যে তাদের সঙ্গে মিল করাই আমাদের কর্তব্য, সেটি একেবারেই হাস্যকর শোনায়। এমনকি ইংল্যান্ডের বর্তমান রাজবংশের প্রথম রাজা উইলিয়াম দ্য কনকারার ছিলেন ফরাসি। ইংল্যান্ডের অর্ধেক পারল ফরাসি বংশোদ্ভূত ছিল। তাহলে সেই যুক্তি ধরে তো ইংল্যান্ডকেও ফ্রান্সের অধীনে যেতে হতো। অনেক সময় শোনা যায় ইংল্যান্ড ও কলোনিগুলির যৌথ শক্তি মিলে সারা পৃথিবীকে ভয় দেখাতে পারত। কিন্তু এটা শুধু কথার কথা। যুদ্ধের ফল কখনোই নিশ্চিত নয়। আর এভাবে সারা পৃথিবীর সাথে শত্রুতা করার দরকারই বাকি। আমাদের আসল পরিকল্পনা হলো ব্যবসা। যদি আমরা ব্যবসায় মনোযোগ দিই, তাহলে ইউরোপের সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, কারণ তাদের স্বার্থ আমেরিকাকে মুক্ত বন্দর রাখায়। আমেরিকার মধ্যে সোনা বা শীত খুব একটা নেই, তাই লোভে পড়ে আমাদের দখল নিতে কেউ আসবে না। আমাদের ব্যবসাই আমাদের নিরাপত্তা। আমি সেই সব মানুষের কাছে খোলা চ্যালেঞ্জ রাখছি যারা এখনও ইংল্যান্ডের সঙ্গে মিল রেখে চলার পক্ষে। তারা যেন দেখায় আমেরিকার কোনো একটি উপকার ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখে হয়। আমি পুনরায় বলছি, এমন একটিও সুবিধা নেই আমাদের শস্য ইউরোপের যে কোনো বাজারে বিক্রি হবে, আর আমদানিকৃত জিনিস কিনতে গেলে টাকা দিয়েই কিনতে হবে, সেটা ইংল্যান্ড হোক বা অন্য কোনো দেশ। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক রেখে আমরা যে ক্ষতি আর অবিচার সইছি তার কোনো সীমা নেই। শুধু নিজের স্বার্থের কথা না ভেবে সমগ্র মানবজাতির স্বার্থের কথা ভেবে আমাদের এই বন্ধন ছিন্ন করা উচিত। কারণ ইংল্যান্ডের অধীনে থাকলে আমরা ইউরোপের নানা যুদ্ধে জড়িয়ে পড়ব, যেসব যুদ্ধে আমাদের আসলে কোনো স্বার্থ নেই, কোনো শত্রুতা নেই। আমাদের বাণিজ্যের বাজার যেহেতু পুরো ইউরোপ, তাই আমাদের উচিত ইউরোপের কোনো একটি বিশেষ দেশের সঙ্গে পক্ষপাতমূলক সম্পর্ক না রাখা। আমেরিকার সত্যিকারের স্বার্থ হল ইউরোপীয় দ্বন্দ্ব এড়িয়ে চলা। কিন্তু যতদিন আমরা ব্রিটেনের উপর নির্ভরশীল থাকব, ততদিন ব্রিটিশ রাজনীতির ভারসাম্যে আমাদের শুধু ওজন বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। ইউরোপে রাজ্য এত ঘন ঘন আছে যে সেখানে দীর্ঘদিন শান্তি থাকা সম্ভব নয়। যখনই ইংল্যান্ড কোনো দেশের সঙ্গে যুদ্ধে যাবে, তখনই আমেরিকার ব্যবসা নষ্ট হবে। আগের যুদ্ধের মতো নাও হতে পারে। তখন যারা এখন মিল রাখার কথা বলছে, তখন তারা আলাদা হওয়ার কথা বলবে। কারণ এমন পরিস্থিতিতে নিরপেক্ষ থাকা যুদ্ধজাহাজের সুরক্ষা থেকেও ভালো। প্রকৃতি, বিবেক সবই এখন বিচ্ছেদের পক্ষে। যারা রক্তে প্রাণ হারিয়েছে, প্রকৃতির আর্তনাদ সব যেন বলছে এখন সময় হয়েছে আলাদা হওয়ার।
এমনকি ইংল্যান্ড আর আমেরিকার মধ্যকার দূরত্বও প্রমাণ করে যে একটার উপর আরেকটার কর্তৃত্ব থাকা প্রকৃতির ইচ্ছা নয়। যে সময় আমেরিকা আবিষ্কৃত হয়েছে সেটাও এর প্রমাণ। ধর্ম সংস্কার আন্দোলনের ঠিক আগেই আমেরিকা আবিষ্কৃত হয়, যেন সৃষ্টিকর্তা জানতেন ভবিষ্যতে ধর্মীয় নির্যাতনের শিকার মানুষদের জন্যে নতুন আশ্রয় দরকার হবে। গ্রেট ব্রিটেনের এই মহাদেশের উপর কর্তৃত্ব একটি এমন শাসন ব্যবস্থা যার শেষ একদিন না একদিন হবেই। আর যিনি মন থেকে গভীরভাবে ভাবেন তিনি কোনো প্রকৃত শান্তি বা আনন্দ অনুভব করতে পারেন না এই নিশ্চিত এবং বেদনাদায়ক উপলব্ধি নিয়ে যে যাকে তিনি বর্তমান শাসন ব্যবস্থা বলে ভাবছেন সেটি আসলে অস্থায়ী মাত্র। একজন পিতামাতা হিসেবে আমরা কোনো আনন্দ লাভ করতে পারি না এই জেনে যে এই শাসন ব্যবস্থা এতটা স্থায়ী নয় যে আমরা যা রেখে যাব তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ থাকবে। সাধারণ যুক্তির মাধ্যমে বললে, যেহেতু আমরা আগামী প্রজন্মের উপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছি, তাই আমাদের সেই কাজটি সম্পন্ন করে যেতে হবে, অন্যথায় আমরা তাদের প্রতি অবিচার ও হীনতা দেখাচ্ছি। আমাদের কি কর্তব্য ঠিকভাবে নির্ধারণ করতে চাইলে আমাদের উচিত আমাদের সন্তানদের হাত ধরে ভবিষ্যতের কিছু বছর এগিয়ে গিয়ে নিজের অবস্থান কল্পনা করা। সেই উচ্চতায় দাঁড়িয়ে আমরা এমন একটি দৃশ্য দেখতে পাব যা এখনকার কিছু ভয় বা পূর্ব গঠিতমূলক ধারণা আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রেখেছে। আমি অপ্রয়োজনে কাউকে কষ্ট দিতে চাই না, তবে আমার বিশ্বাস যারা আপোষ বা মীমাংসার পক্ষে সোয়াল করেন তারা সাধারণত 4 ধরনের মানুষের অন্তর্ভুক্ত। 1. স্বার্থন্বেষী লোক যাদের উপর বিশ্বাস করা যায় না। 2. দুর্বল চিন্তাশীল লোক যারা বুঝতে পারেন না। 3. পক্ষপাত দুষ্ট লোক যারা বুঝতে চান না। আর 4. এমন এক শ্রেণীর মাঝারি ধরনের মানুষ যারা ইউরোপীয় বিশ্বের ব্যাপারে বাস্তবতার চেয়ে বেশি ভালো ধারণা পোষণ করেন। এবং এই শেষ শ্রেণীর লোকেরা তাদের ভুল নির্ণয়ের মাধ্যমে এই মহাদেশের জন্য সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে আনবে। অনেকের ভাগ্য ভালো, তারা দুঃখ কষ্টের মূল স্থান থেকে দূরে বাস করেন, তাই তারা ঠিক বুঝতে পারেন না যে আমেরিকার সম্পদ আর সম্পত্তি কতটা অনিশ্চিত অবস্থায় আছে। কিন্তু আসুন আমাদের কল্পনায় কয়েক মুহূর্তের জন্যে আমরা বোস্টনে যাই। সেই শোচনীয় অবস্থায় থাকা শহর আমাদের শেখাবে জ্ঞান এবং আমাদের শিক্ষা দেবে এমন একটি শক্তির উপর থেকে চিরতরে আস্থা তুলে নিতে যাদের উপর কোনো ভরসা করা যায় না। সেই শহরের বাসিন্দারা যারা কয়েক মাস আগেও স্বাচ্ছন্দ্যে ও প্রাচুর্যে জীবনযাপন করতেন, এখন এমন অবস্থায় পড়েছেন যে হয় তাদের অনাহারে মরতে হবে, নয়তো ভিক্ষা করতে হবে। শহরে থাকলে নিজেদের বন্ধুদের আগুনে প্রাণ হারানোর ভয়, আর শহর ছাড়লে সৈন্যদের লুটপাটের শিকার হওয়ার ভয়। তারা এখন এমন অবস্থায় যেন মুক্তির কোনো আশা ছাড়াই বন্দী হয়ে আছেন। আর যদি তাদের সাহায্যের জন্য আক্রমণ চালানো হয়, তাহলে দুই পক্ষের রোষানলে পড়ার ঝুঁকি। নরম প্রকৃতির মানুষরা ব্রিটেনের অপরাধগুলোর প্রতি বেশি মনোযোগ দেন না এবং এখনও আশা করেন, আরে আচ্ছা, আবার বন্ধুত্ব হয়ে যাবে। কিন্তু মানুষের আবেগ ও অনুভূতি খতিয়ে দেখুন, আপোষের কথা প্রকৃতির পরীক্ষায় তুলুন, আর বলুন তো, আপনি কি ভবিষ্যতে এমন এক শক্তিকে ভালোবাসতে, সম্মান করতে এবং বিশ্বস্তভাবে সেবা করতে পারবেন যারা আপনার ভূমিতে আগুন আর তলোয়ার নিয়ে এসেছে? যদি আপনি তা না পারেন, তবে আপনি শুধু নিজেকেই ধোঁকা দিচ্ছেন এবং এই দেরির কারণে ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ দেখে আনছেন। এমন একটি সম্পর্ক যেখানে ভালোবাসা বা সম্মান নেই, তা জোর করে টিকিয়ে রাখলে সেটি কৃত্রিম ও অস্বাভাবিক হবে এবং কিছুদিনের মধ্যেই আগের চেয়েও খারাপ অবস্থায় পতিত হবে। আর যদি আপনি বলেন, না, আমরা এগুলো মাফ করতে পারব, তবে আমি প্রশ্ন করি, আপনার ঘর কি পুড়েছে? আপনার সম্পদ কি আপনার চোখের সামনে ধ্বংস হয়েছে? আপনার স্ত্রী ও সন্তান কি বিছানা বা খাদ্যহীন? আপনি কি আপনার কোনো প্রিয়জনকে তাদের হাতে হারিয়েছেন? যদি এসবে আপনার জীবনে না ঘটে থাকে, তবে আপনি তাদের অবস্থা বুঝতে পারবেন না যাদের ক্ষেত্রে তা ঘটেছে। আর যদি ঘটে থাকে এবং তারপরেও আপনি হত্যাকারীদের সঙ্গে হাত মিলাতে পারেন, তবে আপনি স্বামী, পিতা, বন্ধু বা প্রেমিক কোনো নামেরই যোগ্য নন। আপনি যেই হন, সমাজে আপনার যে কোনো পদমর্যাদা থাকুক না কেন, আপনার হৃদয়ে কাপুরুষের মনোভাব এবং চাটুকারের আত্মা ছাড়া কিছু নেই। এটা বাড়িয়ে বলা নয়, বরং প্রকৃতি যা অনুমোদন করে সেই অনুভূতি এবং আবেগ দিয়ে বিচার করা। কারণ এই অনুভূতি ছাড়া আমরা সামাজিক জীবনের কর্তব্য পালন করতে পারতাম না এবং জীবনকে উপভোগও করতে পারতাম না।
আমি ভয় বা প্রতিশোধ উদ্রেক করতে চাই না, বরং আমাদের গভীর ঘুম থেকে জাগিয়ে তুলতে চাই, যেন আমরা স্থির এবং দৃঢ়ভাবে কোনো একটি লক্ষ্য ঠিক করতে পারি। ব্রিটেন বা ইউরোপের ক্ষমতা দিয়ে আমেরিকাকে জয় করা সম্ভব নয়, যদি না আমেরিকা নিজেই দেরি বা ভীরুতার কারণে নিজেকে হারায়। বর্তমান শীতকাল ১০০ বছরের মূল্যবান, যদি আমরা সেটা সঠিকভাবে কাজে লাগাই। কিন্তু যদি তা নষ্ট বা অবহেলিত হয়, তাহলে পুরো মহাদেশই তার ফল ভোগ করবে। আর এমন ব্যক্তি যেই হোক, যে কোনো জায়গায় থাকুক, যদি সেই সময়কে নষ্ট করার কারণ হয়, তবে তার জন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। যুক্তি, বুদ্ধি, বিশ্ব প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং অতীতের সকল উদাহরণই বলে এই মহাদেশের আর কোনো বহিরাগত শক্তির অধীনে থাকা উচিত নয়। ব্রিটেনের সবচেয়ে আশাবাদী ব্যক্তিও তা মনে করে না। বর্তমানে কোনো মানুষের জ্ঞান বা ক্ষমতা দিয়ে এমন কোনো পরিকল্পনা করা সম্ভব নয় যা বিচ্ছেদ ছাড়া এই মহাদেশকে ১ বছরের জন্যও নিরাপত্তা দিতে পারে। আপোষ বা পুনর্মিলনের চিন্তা এখন মরীচিকা মাত্র। প্রকৃতি সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়েছে এবং কৃত্রিম কোনো উপায় দিয়ে সেটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। যেমন মিল্টন বলেছিলেন, যেখানে গভীর ঘৃণার ক্ষত প্রবেশ করেছে, সেখানে সত্যিকারের পুনর্মিলন কখনোই সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যত শান্তিপূর্ণ উপায় ছিল, সবই ব্যর্থ হয়েছে। আমাদের প্রার্থনা ও আবেদন ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যাত হয়েছে, এবং তা শুধু আমাদের এই উপলব্ধি বাড়িয়েছে যে রাজাদের অহংকার ও একগুয়েমি বাড়াতে সবচেয়ে বেশি কাজ করে সেই বারবার আবেদন-নিবেদন। ইউরোপের রাজাদের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে এই কারণটি বড় ভূমিকা রেখেছে। ডেনমার্ক ও সুইডেন তার উদাহরণ। অতএব যেহেতু মারামারি ছাড়া আর কোনো উপায় নেই, সেহেতু আল্লাহর নামে বলছি, আসুন আমরা চূড়ান্ত বিচ্ছেদে চলে যাই এবং পরবর্তী প্রজন্মকে এই ভুল বোঝা নামধারী সম্পর্ক, পিতামাতা ও সন্তান এর নামে রক্তপাতের মধ্যে ফেলে না রেখে মুক্ত করি। বললে যে তারা আর কখনো এমন চেষ্টা করবে না, সেটি শুধু অলীক কল্পনা। আমরা স্ট্যাম্প অ্যাক্ট বাতিল হওয়ার সময়ও এমন ভেবেছিলাম, কিন্তু ১-২ বছরের মধ্যেই ভুল ভাঙে। যেমনটি মনে করা যায় যে জাতি একবার পরাজিত হয়েছে, তারা আর কখনো লড়াইয়ে নামবে না। এটা বাস্তবে ঘটে না। শাসন ব্যবস্থার কথা যদি বলি, ব্রিটেনের পক্ষে এই মহাদেশের ন্যায় বিচার করা সম্ভব নয়। এর কাজ অচিরেই এত ভারী ও জটিল হয়ে উঠবে যে কয়েক হাজার মাইল দূর থেকে কোনো সুবিধাজনক বা গ্রহণযোগ্যভাবে তা পরিচালনা সম্ভব হবে না। যদি তারা আমাদের জয় করতে না পারে, তবে শাসনও করতে পারবে না। সবসময় ৩-৪ হাজার মাইল পেরিয়ে কোনো আবেদন নিয়ে যাওয়া, তারপর ৪-৫ মাস অপেক্ষা করা উত্তর পাওয়ার জন্য, আর সেই উত্তর ব্যাখ্যা করতে আবার ৫-৬ মাস লাগানো, কিছু বছরের মধ্যেই এই ধরনের কাজ শিশুসুলভ বোকামি বলে মনে হবে। একসময় এই পদ্ধতি যুক্তিযুক্ত ছিল, কিন্তু এখন সময় হয়েছে এটি বন্ধ করার। ছোট দ্বীপগুলো যারা নিজেদের রক্ষা করতে পারে না, তাদের দেখভালের জন্য কোনো রাজ্য এগিয়ে আসা স্বাভাবিক। কিন্তু এটা খুবই অবাস্তব যে একটা মহাদেশকে সবসময় একটি দ্বীপ দ্বারা শাসিত হতে হবে। প্রকৃতি কোথাও দেখায়নি যে উপগ্রহ তার মূল গ্রহের চেয়ে বড় হবে। আর ইংল্যান্ড ও আমেরিকার সম্পর্ক প্রকৃতির এই সাধারণ নিয়মের উল্টো। তাই এটা স্পষ্ট, তারা ভিন্ন ভিন্ন ব্যবস্থার অন্তর্ভুক্ত। ইংল্যান্ড ইউরোপের আর আমেরিকা তার নিজের। আমি অহংকার, দলীয় পক্ষপাত বা প্রতিশোধের কারণে বিচ্ছেদ ও স্বাধীনতার পক্ষে বলছি না। আমি পরিষ্কারভাবে, দৃঢ়ভাবে এবং বিবেকের দায় থেকে বিশ্বাস করি যে এটি এই মহাদেশের প্রকৃত স্বার্থ। এর চেয়ে কম কিছু শুধু সাময়িক জোড়াতালি যা কোনো স্থায়ী সুখ দিতে পারবে না। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে তরবারি তুলে দিয়ে পালিয়ে যাওয়ার নামান্তর। অথচ আরেকটু এগোলেই এই মহাদেশ পৃথিবীর গৌরব হয়ে উঠতে পারে। ব্রিটেন কোনো সময় আপোষের ন্যূনতম ইচ্ছা দেখায়নি, তাই নিশ্চিত হওয়া যায় এমন কোনো শর্ত পাওয়া যাবে না যা এই মহাদেশের পক্ষে গ্রহণযোগ্য, বা যা ইতিমধ্যে রক্ত ও সম্পদের যে মূল্য আমরা দিয়েছি তার সমান। যে বিষয় নিয়ে যুদ্ধ করা হচ্ছে তা অবশ্যই খরচের সঙ্গে তুলনীয় হওয়া উচিত। নর্থ বা পুরো ঘৃণ্য গোষ্ঠীকে সরানো, এটা আমাদের ব্যয়ের মূল্য অনুযায়ী তেমন কিছুই না। বাণিজ্য সাময়িকভাবে বন্ধ হওয়া ছিল এমন এক সমস্যা যা আখিরে সব অভিযোগের ভিত্তিতে যদি সব আইন বাতিল হতো তাহলেও যথেষ্ট ছিল। কিন্তু যদি পুরো মহাদেশকে অস্ত্র তুলে নিতে হয়, যদি প্রত্যেক মানুষকে সৈনিক হতে হয়, তাহলে শুধু একটি তুচ্ছ মন্ত্রিসভার বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হবে না। আমরা যদি শুধু আইন বাতিলের জন্য যুদ্ধ করি, তাহলে আমরা অতিমূল্য দিয়ে এমন একটি জিনিস কিনছি যা তার মূল্যের যোগ্য নয়। যেমন জমির দাম দিয়ে ছোট একটি গলির ঝগড়া মেটানোর চেষ্টা করা। আমি সবসময় বিশ্বাস করেছি যে এই মহাদেশের স্বাধীনতা একদিন না একদিন আসবেই, আর এই মহাদেশের দ্রুত বিকাশ দেখে বুঝেছি সেদিন খুব বেশি দূরে নয়। তাই যখন যুদ্ধ শুরু হলো, তখন এমন একটি বিষয় নিয়ে তর্ক করা অর্থহীন যা সময়ে নিজেই সমাধান করে দিত।
যদি আমরা তা সত্যিকারই করতে না চাইতাম তাহলে সেটা সম্পত্তি নষ্ট করে আইনি যোগ লড়াইয়ে খরচ করার মতো, যেখানে ভাড়াটিয়ের লিজ ঠিক শেষ হতে চলেছে। নিশ্চয়ই আমি যুদ্ধ শুরুর আগ পর্যন্ত আপোষ চাইতাম, কিন্তু ১৯ এপ্রিল ১৭৭৫-এর সেই ভয়ানক দিনটির কথা জানার পর আমি ইংল্যান্ডের সেই শক্তিকে চিরতরে প্রত্যাখ্যান করেছি, যারা রাজা বলে দাবি করেও নির্মমভাবে তার প্রজাদের রক্তপাতের সংবাদ শুনে নির্ভয়ে ঘুমাতে পারে। কিন্তু ধরুন এখন যদি আপোষ হয়, তাহলে কি হবে? আমি বলছি, এই মহাদেশ ধ্বংস হবে। কেন? প্রথমত, শাসন ক্ষমতা যদি রাজার হাতে থাকে, তাহলে তিনিই এই মহাদেশের সকল আইন কার্যকর করার উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখবেন, এবং যেহেতু তিনি স্বাধীনতার এত বড় শত্রু ও স্বায়ত্তশক্তির এত বড় লালসা প্রকাশ করেছেন, তাহলে কি তিনি এমন ব্যক্তি যা আমাদেরকে বলবেন, তোমরা এমন কোনো আইন করতে পারবে না যা আমার পছন্দ নয়? আমেরিকায় এমন কোনো মানুষ কি আছে যে জানে না যে বর্তমানে এই শাসন ব্যবস্থায় আমরা কোনো আইন করতে পারি না যতক্ষণ না রাজা অনুমতি দেন? আর এমন কোনো মানুষ কি আছে যে দেখতে পায় না যে যা ঘটেছে তা বিচার করে রাজা কখনোই এমন কোনো আইন বানাতে দেবেন না যা তার স্বার্থের বিরুদ্ধে যায়? আমরা আমেরিকায় যদি আইন তৈরি না করতে পারি, তাহলেই তো আমাদের স্বাধীনতা শুরু হবে। আমাদের মাথার ওপর অন্য কেউ আইন তৈরি করলেই না। তথাকথিত আপোষ হওয়ার পরও কি কোনো সন্দেহ আছে যে রাজা তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবেন এই মহাদেশকে যতটা সম্ভব নিচু ও দুর্বল করে রাখার জন্য? আমরা সামনে এগোতে পারব না, বরং পিছিয়ে পড়ব, অথবা সারাক্ষণ ঝগড়া করব বা আবদার করব। আমরা ইতোমধ্যে রাজা যা চাইছেন তার চেয়ে বড় হয়ে গেছি, আর তিনি কি চেষ্টায় থাকবেন না আমাদের আবার ছোট করে দিতে? সংক্ষেপে বললে, যে শক্তি আমাদের উন্নতি দেখি ঈর্ষান্বিত, সে কি আমাদের শাসন করার উপযুক্ত শক্তি? যেই এই প্রশ্নের উত্তর না বলবে, সে স্বাধীনতার পক্ষে। কারণ স্বাধীনতা মানে শুধু এটুকুই, আমরা নিজেরা কি নিজেদের আইন করব, নাকি সেই রাজা, যিনি এই মহাদেশের সবচেয়ে বড় শত্রু, বলবেন, তোমরা এমন কোনো আইন বানাতে পারবে না যা আমার পছন্দ নয়? আপনি হয়তো বলতে পারেন, কিন্তু ইংল্যান্ডে তো রাজা যে কোনো আইনে আপত্তি জানানোর ক্ষমতা রাখেন। সেখানেও জনগণ তার সম্মতি ছাড়া কোনো আইন করতে পারে না। কিন্তু ন্যায্যতা ও সুশাসনের দৃষ্টিকোণ থেকে এটা খুবই হাস্যকর ব্যাপার যে প্রায়শই ঘটে এমন, মাত্র ২১ বছর বয়সী এক যুবক কয়েক মিলিয়ন বয়সেও জ্ঞানে প্রবীণ মানুষের উদ্দেশ্যে বলতে পারে, আমি তোমাদের এই বা ওই আইন অনুমোদন করি না। তবে এখানে আমি এ ধরনের যুক্তির পেছনে সময় নষ্ট করতে চাই না, যদিও এই অযৌক্তিকতার কথা প্রকাশ করতে কখনোই বিরত থাকব না। শুধু এই কথাটি বলবো, ইংল্যান্ড যেহেতু রাজার বাসভূমি আর আমেরিকা নয়, তাই এখানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। রাজার না বলা এখানকার জন্য ইংল্যান্ডের চেয়ে ১০ গুণ বেশি বিপজ্জনক ও ক্ষতিকর। কারণ ইংল্যান্ডে তিনি নিজের দেশকে সর্বোচ্চ রক্ষা করার জন্য প্রয়োজনীয় কোনো আইন অনুমোদন না করার সাহস করবেন না। অথচ আমেরিকায় তিনি কখনোই এমন কোনো আইন পাশ করতে দেবেন না যা এই মহাদেশকে শক্তিশালী করতে পারে। আমেরিকা ব্রিটিশ রাজনীতির দৃষ্টিতে কেবল একটি গৌণ বিষয়। ইংল্যান্ড আমেরিকার মঙ্গল চিন্তা করে তখনই যখন এটা তার নিজের স্বার্থে লাগে। তাই তার স্বার্থ তাকে বাধ্য করে এমন সব পরিস্থিতিতে আমেরিকার বিকাশ থামিয়ে দিতে, যেখানে তা নিজের সুবিধা না এনে ক্ষতি করতে পারে। এখনকার বাস্তবতা বিবেচনা করলে এমন একটি দ্বিতীয় হাতের সরকারের অধীনে আমরা কত দ্রুত বিপদে পড়ব তা সহজেই অনুমান করা যায়। কারণ শত্রু থেকে বন্ধুত্বে নাম পরিবর্তন করলেই প্রকৃত অবস্থার পরিবর্তন হয় না। এবং এই মুহূর্তে পুনর্মিলনের কথা ভাবলেই আমার ভেতর শঙ্কা জাগে। কারণ খুব সম্ভব এর ফলে কোথাও না কোথাও বিদ্রোহ শুরু হবে, যার পরিণাম হয়তো ব্রিটেনের সমস্ত বিদ্বেষেরও বেশি ভয়ঙ্কর হতে পারে। ইতোমধ্যে হাজার হাজার মানুষ ব্রিটিশ বর্বরতার শিকার হয়ে সব হারিয়েছে, এবং ভবিষ্যতেও আরও অনেকের একই পরিণতি হতে পারে। যাদের জীবনে এমন কিছু ঘটেনি তাদের অনুভূতি ভিন্ন, আর যাদের হয়েছে তারা এখন কেবল স্বাধীনতার স্বাদ পাচ্ছে। যা কিছু আগে ছিল সেটা স্বাধীনতার জন্য ত্যাগ করেছে, এখন আর তাদের হারানোর কিছু নেই। তাই তারা কোনোভাবেই ব্রিটেনের অধীনে যেতে রাজি নয়। এর বাইরে উপনিবেশগুলোর মধ্যে সাধারণ মনোভাব হবে এমন, যেন কোনো তরুণ তার শিক্ষণকাল প্রায় শেষ করে ফেলেছে। সে তখন তার পুরনো গুরু বা অভিভাবককে খুব একটা গুরুত্ব দেয় না। যে সরকার নিজেই শান্তি বজায় রাখতে পারে না, সেটি আদৌ সরকার নয়, আর এমন অবস্থায় কর দেওয়া অর্থহীন। এখন ভাবুন তো, যদি পুনর্মিলনের ঠিক আগের দিনেই গৃহদাঙ্গা শুরু হয়ে যায়, ব্রিটেন তখন কি করতে পারবে? তার সব ক্ষমতা তখন কেবল কাগজেই থাকবে। আমি অনেক মানুষকে বলতে শুনেছি, যারা অনেকে ভেবেচিন্তে বলেননি,
যে তারা স্বাধীনতাকে ভয় পান কারণ সেখানে গৃহযুদ্ধ হতে পারে। কিন্তু প্রথম ভাবনা প্রায়শই ঠিক হয় না। এই ক্ষেত্রেও তাই, কারণ আপাতভাবে মিলিয়ে রাখা সম্পর্ক থেকে যে ঝুঁকি আছে তা স্বাধীনতার ঝুঁকির চেয়েও 10 গুণ বেশি। আমি ভুক্তভোগীর কষ্টকে নিজের কষ্ট মনে করি। আমি দৃঢ়ভাবে বলছি, যদি আমি নিজে গৃহহারা হতাম, আমার সম্পদ ধ্বংস হয়ে যেত, আমার অবস্থা শোচনীয় হতো, তাহলে একজন সচেতন মানুষ হিসাবে আমি কখনোই পুনর্মিলনের নীতি গ্রহণ করতে পারতাম না বা নিজেকে তা মানতে বাধ্য মনে করতাম না। উপনিবেশগুলো এমন শৃঙ্খলা ও মহাদেশীয় সরকারের প্রতি এমন আনুগত্য দেখিয়েছে, যা দেখলে প্রত্যেক যুক্তিবান মানুষ নিশ্চিন্ত এবং সন্তুষ্ট হতে পারেন। কেউ যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারবে না ভয় পাওয়ার, যদি না সেই কারণ একেবারেই শিশুসুলভ এবং হাস্যকর হয়, যেমন এক উপনিবেশ অন্য উপনিবেশের ওপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করবে। যেখানে কোনো পার্থক্য নেই, সেখানে শ্রেষ্ঠত্বও নেই। পুরোপুরি সমতা কোনো লোভকে জন্মায় না। ইউরোপের গণতান্ত্রিক সরকারগুলো সবসময় শান্তিতে থাকে। হল্যান্ড ও সুইজারল্যান্ডে কখনোই বিদেশি বা ঘরোয়া যুদ্ধ নেই। অন্যদিকে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রায় সবসময় অশান্তি থাকে। রাজমুকুট নিজেই বাড়িতে উচ্ছৃঙ্খল অপরাধীদের জন্য এক প্রকার প্রলোভন। আর সেই অহংকার ও ঔদ্ধত্য যেটা রাজকীয় ক্ষমতার সাথে থাকে, সেটাই বিদেশি শক্তির সাথে বিবাদ বাধায়। যেখানে গণতান্ত্রিক সরকার প্রকৃতির অধিক স্বাভাবিক নীতিতে গঠিত হওয়ার কারণে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সেই ভুল শুধরে নিতে পারত। স্বাধীনতা নিয়ে যদি সত্যিকারের কোনো ভয় থাকে, তাহলে তার কারণ এখনো কোনো পরিকল্পনা তৈরি হয়নি। মানুষ ঠিকমতো জানে না কিভাবে এই অবস্থা থেকে বেরোতে হবে। তাই সেই বিষয়ে একটা পথ দেখানোর জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি। তবে সরলভাবে জানাচ্ছি, এগুলোকে আমি নিজেও চূড়ান্ত বলে মনে করি না, বরং এগুলো আরও ভালো কোনো চিন্তার সূচনা করতে পারে। কারণ ব্যক্তিগত নানা বিচ্ছিন্ন চিন্তা একত্রিত করলে অনেক সময় জ্ঞানী ও দক্ষ মানুষের জন্য তা উন্নত ও কার্যকর সিদ্ধান্ত তৈরির উপাদান হয়ে ওঠে। প্রথমত, উপনিবেশের নিজ নিজ পরিষদ বা অ্যাসেম্বলি বার্ষিক হবে এবং তার একটি মাত্র সভাপতি থাকবে। প্রতিনিধিত্ব আরও সমানুপাতিক হবে। তাদের কাজ শুধু নিজস্ব বা ঘরোয়া বিষয়ে সীমিত থাকবে এবং তা মহাদেশীয় কংগ্রেসের অধীন থাকবে। প্রতিটি উপনিবেশকে 6, 8 অথবা 10টি সুবিধাজনক জেলায় ভাগ করা হবে। প্রত্যেক জেলা থেকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি কংগ্রেসে পাঠানো হবে, যাতে করে প্রতিটি উপনিবেশ অন্তত 30 জন প্রতিনিধি পাঠায়। ফলে কংগ্রেসের মোট সদস্য সংখ্যা হবে অন্তত 390। প্রত্যেক কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচন হবে এইভাবে: প্রথমে 13টি উপনিবেশের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি উপনিবেশ নির্ধারণ করা হবে। তারপর সেই উপনিবেশের প্রতিনিধিদের মধ্য থেকে ভোট দিয়ে একজন সভাপতি নির্বাচন করা হবে। পরের কংগ্রেসে আবার লটারির মাধ্যমে একটি উপনিবেশ নির্ধারণ করা হবে, তবে আগেরবার থেকে যে উপনিবেশ সভাপতি হয়েছিল সেটি বাদ দিয়ে। এভাবে ঘুরে ফিরে 13টি উপনিবেশের প্রত্যেকটি তাদের যথাযথ পালাক্রমে সভাপতির দায়িত্ব পালন করবে। আর যাতে কোনো আইন পাশ না হয়, যদি না তা যথেষ্ট ন্যায়সঙ্গত হয়, সেজন্য নিয়ম হবে 3 ভাগের 2 ভাগ নয়, বরং অন্তত 3 ভাগের 3 ভাগ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। এত সমতার ভিত্তিতে গঠিত শাসন ব্যবস্থায় যে ব্যক্তি ফাটল ধারানোর চেষ্টা করবে, সে নিশ্চিতভাবেই একসময় শয়তানের দলে যোগ দিত। তবে কে বা কোন পক্ষ থেকে এই উদ্যোগ শুরু হবে, সেই বিষয়ে একটি সংবেদনশীলতা আছে। তাই এর সবচেয়ে উপযুক্ত হবে এটি এমন একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে শুরু করা, যা শাসিত ও শাসকদের মাঝখানে অবস্থান করবে, অর্থাৎ কংগ্রেস ও সাধারণ জনগণের মাঝে। এই উদ্দেশ্যে একটি মহাদেশীয় সম্মেলন বা কন্টিনেন্টাল কনফারেন্স আয়োজন করা যেতে পারে এইভাবে: কংগ্রেস থেকে 26 জন প্রতিনিধি, অর্থাৎ প্রতি উপনিবেশ থেকে 2 জন, প্রতিটি অ্যাসেম্বলি বা প্রাদেশিক কনভেনশন থেকে 2 জন, এবং প্রতিটি প্রদেশের পক্ষে রাজধানী শহর বা প্রধান শহর থেকে নির্বাচিত 5 জন প্রতিনিধি, যাদের নির্বাচিত করবে সেখানে উপস্থিত ভোটাররা। প্রয়োজনে 2 বা 3টি বড় শহর থেকেও প্রতিনিধি নির্বাচিত করা যেতে পারে। এই সম্মেলনে একত্রিত হবে 2টি প্রধান বিষয়: জ্ঞান ও ক্ষমতা। কংগ্রেস ও অ্যাসেম্বলির সদস্যরা জাতীয় অভিজ্ঞতা থাকার কারণে ভালো উপদেষ্টা হবেন, আর সম্মিলিতভাবে জনগণের দ্বারা ক্ষমতায়ন প্রাপ্ত হয়ে তাদের থাকবে প্রকৃত আইনি কর্তৃত্ব। এই সম্মেলনে মিলিত হওয়ার পরে তাদের কাজ হবে একটি মহাদেশীয় সনদ বা কন্টিনেন্টাল চার্টার তৈরি করা, যা হবে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার মতো। এই সনদে উল্লেখ থাকবে
কংগ্রেস ও অ্যাসেম্বলির সদস্য নির্বাচনের সংখ্যা ও পদ্ধতি, তাদের অধিবেশন শুরু ও শেষের সময়, কংগ্রেস ও অ্যাসেম্বলির দায়িত্ব ও ক্ষমতার সীমানা নির্ধারণ। সবসময় মনে রাখতে হবে, আমাদের শক্তি প্রাদেশিক নয়, মহাদেশীয়। এই সনদে সবার স্বাধীনতা ও সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধর্ম পালনের স্বাধীনতা প্রত্যেকের বিবেক অনুসারে। যা যা প্রয়োজন তা এই সনদে উল্লেখ থাকবে। এরপর সম্মেলন ভেঙে দেওয়া হবে এবং এই সনদের নিয়ম অনুযায়ী নির্বাচিত আইন প্রণেতা ও শাসকগণই সাময়িক সময়ের জন্য মহাদেশের দায়িত্ব নেবেন। আল্লাহ যেন তাদের শান্তি ও কল্যাণ রক্ষা করেন। যদি ভবিষ্যতে এমন কোনো উদ্দেশ্যে কোনো দল বা কমিটি গঠিত হয়, আমি তাদের জন্য জ্ঞানী রাজনৈতিক চিন্তাবিদ ড্রাগনেটটির এই কথাটি রেখে দিচ্ছি। একজন রাজনৈতিকের জ্ঞান হল প্রকৃত সুখ এবং স্বাধীনতার সত্যিকার জায়গা নির্ধারণে। যারা এমন একটি শাসন ব্যবস্থা আবিষ্কার করতে পারবেন যেখানে ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ সুখ থাকবে এবং জাতীয় ব্যয় হবে সবচেয়ে কম, তাদের যুগ যুগ ধরে কৃতজ্ঞতা প্রকাশ করবে মানবজাতি। ড্রাগনেটটি বলেছিলেন গুণ ও পুরস্কার সম্পর্কে, কিন্তু কেউ হয়তো বলবে, আমেরিকার রাজা কোথায়? আমি তোমাকে বলছি বন্ধু, তিনি ওপরে অধিষ্ঠিত আছেন এবং তিনি ব্রিটেনের রাজকীয় পশুর মতো মানবজাতিকে ধ্বংস করেন না। তবুও যেন আমরা পৃথিবীতে সম্মান প্রদর্শনে অপূর্ণ না হই, একটি দিন নির্ধারণ করা হোক এই সনদের ঘোষণা দেওয়ার জন্য। সেটিকে বের করে আনা হোক এবং ঈশ্বরের আইন অর্থাৎ ধর্মগ্রন্থের ওপর স্থাপন করা হোক। তার ওপর একটি মুকুট রাখা হোক, যেন বিশ্ব জানে আমরাও রাজতন্ত্রকে যতটুকু অনুমোদন করি তা হল আমেরিকায় আইনি রাজা। কারণ একনায়ক শাসনের রাজাই আইন, আর স্বাধীন দেশে আইনি রাজা হওয়া উচিত, এবং তার বাইরে আর কিছুই নয়। তবে ভবিষ্যতে যেন এর কোনো অপব্যবহার না হয়, সেজন্য ওই অনুষ্ঠান শেষে সেই মুকুট ধ্বংস করে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক, কারণ সেই অধিকার জনগণের। নিজস্ব শাসন ব্যবস্থা গড়ে তোলা আমাদের স্বাভাবিক অধিকার। আর যখন একজন মানুষ মানব জীবনের অনিশ্চয়তা নিয়ে গভীরভাবে ভাববেন, তখন তিনি নিশ্চিত হবেন যে এখনই শান্তভাবে চিন্তাভাবনা করে আমাদের নিজস্ব একটি সংবিধান তৈরি করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ, অনেক বেশি নিরাপদ, তুলনায় এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সময় ও ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার। যদি আমরা এখন এটি এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে হয়তো কোনো মাসানেল্য উঠে আসবে যে সাধারণ মানুষের অস্থিরতাকে কাজে লাগিয়ে হতাশ ও ক্ষুব্ধ মানুষকে একত্র করবে এবং নিজেরাই শাসকের ক্ষমতা গ্রহণ করবে, এবং সেক্ষেত্রে সমগ্র মহাদেশের স্বাধীনতা এক ঢেউয়ে ভেসে যাবে। যদি আমেরিকার শাসন আবার ব্রিটেনের হাতে ফিরে যায়, সেই তালমাটাল অবস্থায় কোনো মরিয়া অভিযাত্রীকে সুযোগ করে দেবে ভাগ্য পরীক্ষা করার। আর এমন অবস্থায় ব্রিটেন কি সাহায্য করতে পারবে? যতক্ষণে তারা খবর পাবেন, ততক্ষণে সর্বনাশ হয়ে যাবে। আর তখন আমরা সেই দুর্ভাগ্য ব্রিটেনদের মতো ভুগব যারা উইলিয়াম দ্য কনকারারের শাসনে অত্যাচারিত হয়েছিল। তোমরা যারা এখন স্বাধীনতার বিরোধিতা করছ, তোমরা জানো না কি করছ। তোমরা সরকার পরিচালনার আসন খালি রেখে অনন্তকালের জন্য স্বৈরতন্ত্রের দরজা খুলে দিচ্ছ। এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা গর্ব মনে করবে এই মহাদেশ থেকে তাড়িয়ে দিতে সেই বর্বর ও নরকীয় শক্তিকে, যারা আমাদের ধ্বংস করতে ইন্ডিয়ান ও নিগ্রোদের উস্কে দিয়েছে। এই নিষ্ঠুরতায় দ্বিগুণ অপরাধ আছে। একদিকে আমাদের প্রতি পশুত্ব, অন্যদিকে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা। তাদের সাথে বন্ধুত্বের কথা বলা যারা আমাদের বিশ্বাসঘাতকতা করেছে, এটা পাগলামি ও বোকামি। প্রতিদিন আমাদের আর তাদের মধ্যে যে সামান্য আত্মীয়তার বন্ধন ছিল, তাও ক্ষয় হয়ে যাচ্ছে। আর যখন সেই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তখন কি আশা করা যায় যে ভালোবাসা বাড়বে অথবা আমরা আরও বেশি ও বড় বড় বিষয় নিয়ে একমত হব? তোমরা যারা আমাদের ঐক্য মীমাংসার কথা শোনাও, তোমরা কি আমাদের সেই পুরাতন সময় ফেরত দিতে পারবে? তোমরা কি যে নারীত্ব বিকৃত হয়েছে সেটাকে আগের নিষ্পাপ অবস্থায় ফেরত দিতে পারবে? যেমনটা সম্ভব নয়, তেমনি ব্রিটেন ও আমেরিকার পুনর্মিলনও অসম্ভব। শেষ বন্ধন যেটা ছিল, সেটাও এখন ছিন্ন হয়ে গেছে। ইংল্যান্ডের জনগণ আমাদের বিরুদ্ধে আবেদনপত্র পাঠাচ্ছে। কিছু আঘাত আছে যা প্রকৃতি মাফ করতে পারে না। যদি পারে, তাহলে প্রকৃতিই আর প্রকৃতি থাকবে না। যেমন প্রেমিক তার প্রেয়সীর ধর্ষককে ক্ষমা করতে পারে না, তেমনি এই মহাদেশ ব্রিটেনের হত্যাকাণ্ড ক্ষমা করতে পারে না। সৃষ্টিকর্তা আমাদের মনে এই অবিনাশী অনুভূতি স্থাপন করেছেন কল্যাণকর ও জ্ঞানগর্ভ উদ্দেশ্যে। এই অনুভূতিগুলোই আমাদের হৃদয়ে তার প্রতিচ্ছবি রক্ষা করে। এগুলিই আমাদের সাধারণ পশুর দল থেকে পৃথক করে।
সমাজ চুক্তি ভেঙে যেত, ন্যায় বিচার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত, অথবা কেবল দৈবকমে থেকে যেত যদি আমরা এই অনুভূতিগুলোতে উদাসীন হতাম। চোর ও খুনি অনেক সময় শাস্তি পেত না যদি না আমাদের মন যে আঘাত পায় তা আমাদের ন্যায় বিচার করতে বাধ্য করত। ওহে, যারা মানব জাতিকে ভালোবাসো, যারা শুধু স্বৈরতন্ত্রের বিরুদ্ধেই নয়, স্বৈরাচারীর বিরুদ্ধেও সাহস করো, তোমরা এগিয়ে এসো। পুরনো পৃথিবীর প্রতিটি প্রান্ত এখন অত্যাচারে ছেয়ে গেছে। স্বাধীনতা পৃথিবী জুড়ে পালিয়ে বেড়াচ্ছে। এশিয়া ও আফ্রিকা বহুদিন আগে থেকেই তাকে তাড়িয়ে দিয়েছে। ইউরোপ তাকে একজন অচেনা মানুষের মতো দেখে এবং ইংল্যান্ড তাকে বিদায় জানিয়েছে। ওহ, এই পলাতককে গ্রহণ করো এবং থাকতে থাকতে মানবজাতির জন্য একটি আশ্রয়স্থল তৈরি করো। মাসানেল্লো। টমাস অ্যানেলো বা মাসানেল্লো নেপলসের এক জেলে, যিনি স্পেনীয়দের অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে বাজারে উস্কে দিয়ে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং একদিনেই রাজা হয়ে গিয়েছিলেন।